হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমরা কথা বলবো তেঁতুলিয়া নিয়ে। তেঁতুলিয়া হচ্ছে বাংলাদেশের পঞ্চগড় জেলার উত্তর পশ্চিম অঞ্চলের সর্বশেষে অবস্থিত। তেঁতুলিয়া নামটা শুনলেই কিন্তু খুব লোভনীয় একটা ব্যাপার চলে আসে, জিভে জল চলে আসে, খুব রসালো, খুবই মজাদার একটা বিষয়। তো যাই হোক, তেঁতুলিয়া বাংলাদেশের একদম সীমান্তবর্তী একটি অঞ্চল। এই অঞ্চলে আমাদের সুমন কাকা গিয়েছিলেন 2 দিনের জন্য চিল্লার উদ্দেশ্যে। তো চিল্লার উদ্দেশ্যে যাওয়ার ক্ষেত্রে সেখানে আল্লাহর রাস্তায় দিনই কাজে বের হয়েছেন। তো আল্লাহর অপরূপ সৌন্দর্য ভরা এই পৃথিবীটা একটু দেখবে না, তা কি হয়? তো দিনই কাজের ফাঁকে মাঝেও কিছুটা সময় বের করে তিনি তেঁতুলিয়ার চা বাগান, সমতল চা বাগানে ঘুরতে এসেছিলেন। মোবাইলটা দিয়ে, ক্যামেরা দিয়ে ভিডিও করছিলেন। তো ভিডিওগুলো আমার দেখে ভালো লাগায় আমি সুমন কাকুকে বললাম, কাকু ভিডিওগুলো আমাকে দিও, আমি একটু আমার চ্যানেলে আপলোড করব। তো এই তো সেজন্যই তোমাদের মাঝে নিয়ে এসেছি। তো কাকুরা এই ভিডিও করতে করতে চা বাগানে ঘুরতে ঘুরতে চা বাগানের প্রসেসিং যেখানে হয়, চা যেখানে তৈরি হয় সেখানে চলে এসছে। এখানে আসলে চায়ের পাতাগুলো সংগ্রহ করার পরে এই শেটের নিচে আনা হয়, এখানে আনা হয়। এখান থেকে ডাল, পালা, মরা ডাল, যেগুলো নেয়ার অযোগ্য সেগুলো যাচাই বাছাই করা হয়। যেগুলো অবশিষ্ট সেগুলো এখান থেকে সব কিছু ঝেড়ে ফেলে দেওয়া হয়। আর যেগুলো উপযোগী সেগুলোই একমাত্র এখান থেকে মেইন কারখানায় যায়, মেইন প্রসেসিং প্ল্যান্টে যায়। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে অনেক রকমের, অনেক জায়গায় অনেক ধরনের পাতা পড়ে আছে, চায়ের পাতাগুলো পড়ে আছে। এগুলো আসলে এখানেই ধুয়ে একদম পরিশোধিত হওয়ার পরেই ট্রাকে করে মেইন প্ল্যান্টে চলে যায়। এরই মাঝে তেঁতুলিয়া নিয়ে কিছু কথা আপনাদেরকে বলে নেই। তেঁতুলিয়া নামটির উৎপত্তি কী করে হয়েছে তার কোনো দালিলিক প্রমাণ নেই। তবে বিভিন্ন তথ্য মতে কোচবিহারের রাজার সময় যেসব প্রজারা খাজনা দিতে পারত না, এখানকার এক তেঁতুল গাছের সাথে বেঁধে নির্যাতন করা হতো, সেখান থেকেই তেঁতুলিয়া নামটি হতে পারে অনেকের ধারণা। কারো কারো মতে এটিও শোনা যায় কোচবিহারের মহারানীর তেঁতুল পছন্দ হওয়ার কারণে খাজনা দিতে না পারা অক্ষম প্রজাদের কাছ থেকে তিনি তেঁতুলের বীজ সংগ্রহ করতেন, সেখান থেকেও তেঁতুলিয়া নামটি আসতে পারে। এরই মাঝে আমরা একদম মূল প্রসেসিং প্ল্যান্টে চলে আসছি। এই প্ল্যান্ট থেকেই চায়ের পাতা থেকে চায়ের দানা তৈরি হয়। তো এই সম্পূর্ণ ভিডিওতেই আপনারা দেখতে পারবেন এই বিষয়টা কী করে হয়ে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কনভেয়ার বেল্টের মাধ্যমে চায়ের পাতাগুলো দেয়া হয়েছে। কনভেয়ার বেল্ট চায়ের পাতাগুলোকে নিয়ে যাচ্ছে সামনে বড় আরও একটা মেশিনে। এই প্রত্যেকটা মেশিনের, প্রত্যেকটা জিনিসের ইন্ডিভিজুয়ালি কাজ রয়েছে। তো সব কিছু তো বিস্তারিত সুমন কাকা আমাকে বলতে পারেনি, তাই আমিও বলতে পারছি না। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, এই ভিডিওর মাঝে মাঝে একটু ফোকাসে একটু সমস্যা হয়েছিল। তো সুমন কাকু তো আসলে ভিডিও করতে ওরকমভাবে অভ্যস্ত না, তো ওনার দেখে ভালো লাগে ভিডিওটা করেছে, আর আমার ভালো লাগে আমি আপনাদের সাথে শেয়ার করছি। সো এখানে কিছু ভুল থাকতেই পারে, মাফ করে দিবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই। তো আপনারা দেখতে পাচ্ছেন কনভেয়ার বেল্ট থেকে আরও একটি কনভেয়ার বেল্টে কনভার্ট হলো। এখান থেকে যে কাটিং মেশিনে দেওয়া হচ্ছে, এখানে কাটিং হচ্ছে, কাটিং থেকে আরও একটি কনভেয়ার বেল্টে যাবে। এভাবে ধাপে 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 কাজটি এগোবে। তো আরও একটি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই, পঞ্চগড় থেকে কিন্তু আমাদের ইন্ডিয়ার যে কাঞ্চনজঙ্ঘা পাহাড় পর্বতমালাটা রয়েছে সেটা কিন্তু এই কালে খুব সুন্দরভাবে দেখা যায়, খুব উপভোগ করা যায় এই কাঞ্চনজঙ্ঘা পাহাড়টিকে। তো পঞ্চগড়ে আরও অনেক কিছু রয়েছে, পুরাতন ডাকবাংলো রয়েছে, আপনারা চাইলে আসতে পারেন। আরও বেশ অনেক কিছুই রয়েছে, এখন আমার মনে আসতেছে না, মনে আসলে হয়তো আপনাদেরকে বলতে পারতাম। আরও কী কী আছে আপনাদের কারো জানা থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেন। আর চা বাগানের কথা শুনলেই কিন্তু আমাদের চোখে ভেসে ওঠে সিলেটের কথা। আমরা চা বাগান বলতে সিলেটটাকেই বুঝি, কিন্তু না, আসলে সিলেট ছাড়াও যে বাংলাদেশে আরও অনেক চা বাগান রয়েছে, তাই সেরকমই একটি হচ্ছে গিয়ে পঞ্চগড়ে। তো আপনারা আসতে পারেন, এখানে সমতল চা বাগান, আমরা সিলেটে যেরকমটি দেখে থাকি একদম পাহাড়ের উপরে উঁচু উঁচু চা বাগান, এখানটা হচ্ছে গিয়ে ওরকম না, সমতল চা বাগান। তো এখানে দেখতে পাচ্ছেন তাবলিগের যেই আমার সুমন কাকার সাথে যারা আসছে তারা এখানে ভিডিও করতেছে, আর ওই বড় একটা মেশিনে একটু কাজ চলতেছে, সেগুলো পর্যবেক্ষণ করতেছে। এখানে কনভেয়ার বেল্টের মাধ্যমে যাচ্ছে। অলরেডি আমরা দেখতে পাবো এখানে অনেক চা পাতার বেশ অনেকখানি 80% কাজ হয়ে গেছে অলমোস্ট। এখানে চায়ের দানাগুলো হয়তো বা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে।
এখানে ছাঁকনি দিয়ে ছাঁকা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। বড় বড় কোনো ময়লা থাকলে এই ছাঁকনি থেকে সেটা পরিশোধিত হয়ে আবার নেক্সট পরবর্তী আরেকটা যে ধাপে আছে সেই ধাপে চলে যাবে। তো এরই মধ্যে কারখানাটা ভিজিট করতেছে সবাই, ঘুরে ঘুরে দেখতেছে কোথায় কি আছে, কোথায় কি করছে। তো এখানে চায়ের যেগুলো একদম ফুল প্রসেসিং হয়ে গিয়েছে, মার্কেটে যাওয়ার জন্য প্রস্তুত, এরকম বস্তা কিছু দেখতে পাচ্ছি আমরা। এখানে উপরের শিটগুলো দেখতে পাচ্ছি, বড় বড় মেশিন দেখতে পাচ্ছি। এখানে চায়ের অনেকগুলো বড় বড় স্তূপ দেখতে পাচ্ছি। তো আরেকটা বিষয়, এতক্ষণ আপনাদের সামনে যে কথা বলছিলাম, আমি হচ্ছি রাসেল, জানা অজানা 360 থেকে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ। চা উৎপাদনের যেই প্রসেসিং প্ল্যান্টটা, এই প্ল্যান্টটা কিন্তু বেশ বড়। তো এখন তো নির্বাচনের সময় চায়ের কাপে ঝড় উঠবে, মানুষ নির্বাচন নিয়ে কথা বলবে, এটা সেটা, চায়ের দোকানে অনেক বেশি ভিড় হয়। আর আমরা বাঙালি জাতি হিসাবে তো এমনিতেই চা পাগল, চা প্রিয় মানুষ। আমরা সবাইকে চা দিয়ে আমন্ত্রণ জানাতে খুব পছন্দ করি। এর মধ্যে আমরা অনেকেই আছি যারা আসলে সকালবেলা চা ছাড়া আমাদের সকালটা শুরুই হয় না, সকাল মনেই হয় না। চা না হলে আমাদের শরীরটা চাঙ্গাই হয় না। তো সেক্ষেত্রে চা আমাদের জীবনের আতপ্রান্তভাবে জড়িয়ে রয়েছে। তো এই পর্যায়ে আমরা চলে এসেছি চা প্রসেসিংয়ের একদম শেষ ধাপে। এই যে বড় ধরনের ড্রামের মতো যেই জিনিসটা দেখতে পাচ্ছেন, সেটা আসলে একটা ছাঁকনি। 7টা লেয়ার দেয়া আছে, এই 7 লেয়ারে 7 রকমের চা পাতা বের হয়। আর এই চা পাতাগুলো কোয়ালিটি অনুযায়ী দাম নির্ধারণ করা হয়। এই ছাঁকনিটা থেকে একদম বস্তাতে চা পাতাগুলো সংরক্ষণ করা হয়। এই চা পাতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই আমাদের প্রতিদিন জীবনের দৈনন্দিন চা বানানোর জন্য চা পাতি হিসাবে ব্যবহার করা হয়। ভিডিওটি আশা করি ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। সবাইকে টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।